দেখ আরাফ, একদম আমার কাছে আসার চেষ্টা করবি না। তুই নিজেও খুব ভালো করে জানিস আমাদের এই বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছে। আমি এটা কখনোই মন থেকে মেনে নিতে পারবো না, কারণ আমি এখনো আশিককে ভালোবাসি। আমি ওর জায়গাটা আমার জীবনে কখনোই কাউকে দিতে পারবো না। এটা আপনি কি বলছেন? আপনি কি ভুলে গিয়েছেন যে আজকে কিছুক্ষণ আগে আপনার বিয়ে হয়ে গেছে, আর আপনি এখন আপনার হাজবেন্ডের সামনে দাঁড়িয়ে অন্য একটা ছেলেকে ভালোবাসার কথা বলছেন? আপনার কি মনে হয় না এটা আপনি আপনার হাজবেন্ডের সাথে অন্যায় করছেন? আমি নাই অন্যায় টন্যায় কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমি আশিককে ভালোবাসি, আর আমি আশিককে আমার জীবনে চাই। আর বিয়ে আমি মানি না। আপনার মানা না মানলে তো কিছুই আসে যায় না, তাই না? যেটা সত্য সেটা তো সত্যিই, আর এই সত্য কেউ কখনো পরিবর্তন করতে পারবে না যে এখন থেকে আপনি আমার স্ত্রী এবং আমি আপনার স্বামী। আমরা না চাইতেও একে অপরের সঙ্গে বাধা পড়ে গিয়েছে, আর এই বাঁধনটা খুবই পবিত্র, যেটা কেউ কখনো ছিন্ন করতে পারবে না। ভাই শোন, বিশ্বাস কর, কারোর ছিন্ন করা লাগবে না। আমি নিজেই ছিন্ন করে দিব। আর তাছাড়া তোর নিজের কি কোনো যোগ্যতা আছে আমার স্বামী হওয়ার? কিভাবে নিজেকে আমার স্বামী হওয়ার দাবি নিয়ে এসে হাজির হোস? আশিককে দেখেছিস কখনো? ওর মতো গুড লুকিং হ্যান্ডসাম স্টাইলিশ তুই কখনো হতে পারবি না। লাইক সিরিয়াসলি? তুমি বিশ্বাস করো ভালোবাসার লোক দেখে হয়, স্টাইল দেখে হয়, স্মার্টনেস দেখে হয়? তাহলে বলবো তুমি এখনও বোকা স্বর্গে বসবাস করছো। এবার কিন্তু তুই তোর সীমানা অতিক্রম করছিস। তুই জানিস তুই কি বলছিস, এবং এর জন্যে আমি তোর কি হাল করতে পারি। দেখেন, আপনি আমার কি করতে পারেন না পারেন সেটা আমি জানি না, তবে সত্য কথা বলতে এই আরাফ কোনো সময় ভয় পায় না। আপনার যদি মনে হয়ে থাকে আপনি যেই বিবরণগুলো দিচ্ছেন ভালোবাসা, সেটা যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে আপনার ভালোবাসার পতনের নিকটে। আমি আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফিহা আপুকে উপেক্ষা করে ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিলাম। এমন সময় ফিহা আমাকে ডেকে বলল, কোথায় যাচ্ছিস তুই? কোথায় আবার যাব? যেহেতু আমাকে নিজের স্বামী হিসেবে মানো না, সেহেতু তোমার সঙ্গে তো এক ঘরে থাকাটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। আমি কারো জীবনে বোঝা হয়ে থাকতে চাই না, প্লিজ। দেখ, আমাকে বেশি রাগাতে দিস না। তুই এবার কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছিস। তুই যদি এখন ঘরের বাইরে যাস, তখন সবার নজরে আসবে এবং এক একজন এক এক ধরনের কথা বলবে। এটা যদি কোনোভাবে বাবার কানে যায়, তাহলে বাবা আর কখনোই আমাকে আমার মন মতো চলতে দেবে না। আর আমি যদি আমার মন মতো চলতেই না পারি, তাহলে আমি আর আশিকের কাছে ফিরে যেতে পারবো না। তাহলে কি বলতে চাচ্ছ তুমি আমাকে? তোকে কিছু বলতে হবে না, কিছু করতে হবে না। চুপচাপ এখানেই থেকে যা। আর হ্যাঁ, আমাদের এই চার দেওয়ালের ভেতরে কি হচ্ছে বা না হচ্ছে, এই কথা যদি কোনোভাবে বাইরে যায়, তাহলে তোর একদিন কি আমার একদিন। কিছুদিন আমাকে এভাবে তোর মতো একটা লুজারের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এরপর আমি সুযোগ বুঝে আশিকের কাছে চলে যাব। তখন তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। যতদিন না আমি আশিকের কাছে যেতে পারছি, ততদিন তোকে আমার সহ্য করতে হবে। আমি ফিহা আপুর কথাগুলো শুনে জাস্ট মনে মনে হাসছিলাম। মানুষ এখনও কতটা বোকা রয়েছে, কি বোকার মতো একজনকে অন্ধ বিশ্বাস করে যাচ্ছে। আচ্ছা, সে কি আদৌ এই অন্ধ ভালোবাসার যোগ্য? এই অন্ধ ভরসা করার আগে ফিহা আপু একবারও খোঁজ নিয়েছিল যাকে এতটা বিশ্বাস করছে সে আজব এতটা বিশ্বাসের যোগ্য কিনা? আমি মনে মনে কথাগুলো ভেবে ভীষণ হাসলাম। এরপর করুণ দৃষ্টিতে ফিহা আপুর দিকে তাকিয়ে দেখলাম এই মেয়েটা কতটা এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করছে তার ভালোবাসার মানুষটির কাছে যাওয়ার। আর তার ভালোবাসার মানুষটি কি এভাবে তার জন্য অপেক্ষা করছে? আমাকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ফিহা আপু আমাকে টিটকারি শুরু করলো। তুমি চাইলেও আমি আর তোমার মতো হতে পারবো না, তাই এভাবে চোখ দিয়ে গিলে খেও না। চুপচাপ ওই সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ো। ফিহা আপুর কথা শুনে এবার বেশ খারাপ লাগলো। আমি তো কখনো তাকে ছোট করে কোনো কথা বলিনি বা অসম্মান করিনি। তাহলে ফিহা আপু কেন বারবার আমাকে অসম্মান করছে? ভালোবাসতে না পারুক, সম্মান করতে না পারুক, অসম্মান অন্তত করা উচিত না।
কিন্তু তারপরও কিছু বললাম না। তারপর এখন আমার ভীষণ করুণা হচ্ছে, তাই তাচ্ছিল্য ভরা একটা হাসি দিয়ে সেখান থেকে সরে গেলাম। এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে সবাই ঘুমিয়ে পড়লাম। ফিহা আপু কী করছে বা না করছে এতে এখন আর আমার কিছু আসে যায় না, কোনোভাবেই না। ফিহা আপু হলো আমার বাবার বন্ধুর মেয়ে। তার বাবা এবং আমার বাবা ছোটবেলার বন্ধু এবং বিজনেস পার্টনার। ফিহা আপু অনেক দিন হলো ঢাকায় পড়াশোনা করছে, আর আমি রাজশাহীতে থাকায় খুব একটা ফিহা আপুর সঙ্গে আমার দেখা হতো না। ওই বছর আসতে একদিন যখন বাবার বিজনেস পার্টি হতো তখন আসলে ফিহা আপুর সাথে আমার দেখা হতো। তাও ফিহা আপু কখনো আমার দিকে ফিরেও তাকাতো না, নিজের মধ্যে একটা অহংকার নিয়ে ঘুরত। তাই আমিও বারবার ব্যর্থ হয়ে আসতাম। আসলে ছোটবেলা থেকে ফিহা আপুর প্রতি আমার কেমন যেন একটা অন্যরকম ফিলিংস কাজ করত। সবসময় তাকে সোশ্যাল মিডিয়াতে স্টক করতাম, তার ছবি দেখতাম, তার ছবির সাথে কথা বলতাম। সে আমার সাথে কথা না বললে মন খারাপ লাগতো, তখন তার ছবির সাথে কথা বলতাম। আমি ভেবেছিলাম হয়তো একদিন আমার এই ভালোবাসাটা বুঝবে ফিহা আপু, কিন্তু না, তার বুঝলো কই। ফিহা আপু ঢাকায় পড়াশোনা করতে যাওয়ার পরে আশিক নামের একটা ছেলের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। ফিহা আপুর বাবা কোনোভাবে জানতে পারেন ফিহা আপু যে ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে সে ছেলে ভালো নয়, সে শুধু টাকার জন্য ফিহা আপুকে ব্যবহার করছে। কিন্তু ফিহা আপু এটা বুঝতে পারছে না। এজন্য আঙ্কেল বাড়িতে নিয়ে আসে বেড়াতে যাওয়ার কথা বলে, কিন্তু বাড়িতে এসে আঙ্কেল জোর করে ফিহা আপুর সাথে আমার বিয়ে দিয়ে দেন। যদিও প্রথমে আমিও অনেক অবাক হয়েছিলাম, কারণ আমাকেও কিছু বলা হয়নি। বাবার আর আঙ্কেল মিলে সব কিছু ঠিক করেছিল। ফিহা আপু আমার থেকে 1 বছরের বড়। এসব কথা ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম চলে আসে বুঝতে পারিনি। হঠাৎ ঘুম ভেঙে যায় কারো ফিসফিসানি কথার আওয়াজে। ভালোভাবে আশপাশ লক্ষ্য করে দেখি, বোঝার চেষ্টা করি, কিন্তু হঠাৎ করে মাথায় প্রীতিতে চাপ দেওয়াতে বুঝতে পারি এখন তো আমি ফিহা আপুদের বাড়িতে, ফিহা আপুর ঘরে। তখন আমি ভালো করে ভেবে দেখে লক্ষ্য করে দেখি বেডের উপরে ফিহা আপু নেই। এরপরে আশেপাশে ভালোভাবে লক্ষ্য করে দেখি, না, কোথাও ফিহা আপু নেই। এরপর আমি ফিসফিসানির আওয়াজ শুনে সেদিকে অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখি ব্যালকনিতে দাঁড়িয়ে ফিহা আপু কারোর সঙ্গে খুব আস্তে আস্তে কথা বলছে। কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল না, কিন্তু তারপরেও আমি আরেকটু এগিয়ে গিয়ে ভালোভাবে শোনার চেষ্টা করি। তখন কয়েকটি শব্দ শুধু আমার কানে আসে এবং সেটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরতে থাকে, মাথা যেন জ্ঞানশূন্য হয়ে যায়। দেখো জান, আমি জানি তুমি মন খারাপ করেছো, তবে বিশ্বাস করো আমি ওই বলদটাকে আমার একদম কাছে আসতে দেব না। তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসব। আমার উপর শুধুমাত্র তোমার অধিকার, আর কারো নয়। ফোনের ওপাশ থেকে বলে যা আমি শুনতে পারলাম না। এরপর আরেকটু মনোযোগ দিয়ে শুনতে পেলাম ফিহা আপু কথাগুলো আরও বলছিল। তুমি চিন্তা করো না জান, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। আর তুমি যা বলেছিলে তাই করব, যেন আমাদের কয়েক বছর আর কোনো চিন্তা না করতে হয়। আমি জানি তুমি এখন নিজের পায়ে দাঁড়াওনি, কিন্তু তারপরও আমি তোমার উপরে ভারী হয়ে থাকবো না। আমি নিজেদের খরচ নিয়ে আসব, তুমি চিন্তা করো না। ফিহা আপু কথা শেষ করে ঘরের ভিতরে আসতেই আমি সেখান থেকে সরে গেলাম এবং নিজের জায়গায় এসে চুপচাপ শুয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম, আপু কি পাগল? সে কি বুঝতে পারছে না যে আশিক তাকে বোকা বানাচ্ছে এবং তার ক্ষতি করার চেষ্টা করছে? এত বোকা সহজ সরল তো সে কখনোই ফিহাকে ভাবিনি। এবার চিন্তায় যেন তার মাথা ফেটে যাচ্ছিল। আরাফের সে কী করবে কিছুই বুঝতে পারছি না, তবে এতটুকু ভালোই বুঝতে পেরেছি আর যাই হোক ফিহা আপুকে আমি ওই লোভী ছেলেটার সঙ্গে কোনোভাবে যেতে দেব না। যে করেই হোক আমার ফিহা আপুকে বাঁচাতেই হবে। এই জন্য যদি আপুর চোখে আরও খারাপ হওয়া লাগে তারপরও আমি হব। যখন খারাপ হওয়া লাগলে আমি খারাপ করব, কিন্তু তারপরও
আমি সেই হাত থেকে কখনোই ওই ছেলেটার সঙ্গে তাকে যেতে দেব না, কখনোই না। সেদিনের মতো আমি ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফিহা আপু ঘুম থেকে ওঠার আগে আমি ঘুম থেকে উঠে নিচে গেলাম এবং আব্বু আম্মু এবং ফিহা আপুর আব্বু আম্মুর সঙ্গে বসে কথা বললাম এবং তাদেরকে সব কিছু জানিয়ে দিলাম। সব কিছু জানার পরে আঙ্কেল ফিহা আপুর ওপরে অনেক রেগে গেল এবং তার সঙ্গে কথা বলতে চাইলে আমি আঙ্কেলকে আটকে দিয়ে বললাম, দেখুন আঙ্কেল, ফিহা আপুর পুরো ব্রেন ওয়াশ করে ফেলেছে ওই ছেলেটা। এখন যদি আমরা ফিহা আপুকে যাই বোঝাতে চাই, ও তার উল্টোটা বুঝবে। তাই আমাদেরকে খুব সাবধানে ওই ছেলের আসল চেহারা ফিহা আপুর সামনে নিয়ে আসতে হবে। আর আমি বিশ্বাস করি ফিহা আপু যদি একবার বুঝতে পারে ওই ছেলেটা ওকে নিয়ে খেলছিল, তাহলে ফিহা আপু আর কখনোই তার সঙ্গে যোগাযোগ রাখবে না। পরদিন আমরা সবাই ইচ্ছা করে ফিহা আপুকে নিজের মতো করে সময় কাটাতে দিলাম। ফিহা আপু যখন বুঝতে পারল আমরা কেউ তার দিকে কোনো নজর দিচ্ছি না, তখন তিনি সেখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলেন এবং তিনি তার মায়ের এবং তার সমস্ত গহনা ব্যাগে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। ফিহা আপু বাড়ি থেকে বেরিয়ে পড়ার পর হঠাৎ করে আমার কেন জানি না খুব কষ্ট হতে লাগলো, যেন বুকের ভেতরটা ভেঙে চুরে যায়। মনে হচ্ছিল যেন বুকের ভেতরে সব কিছু শূন্য হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল যেন আমি আমার নিঃশ্বাসটা হারিয়ে ফেলছিলাম ধীরে ধীরে। এমন সময় আঙ্কেল এসে আমার পাশে দাঁড়িয়ে বললেন, তুমি কি কাজটা একদম ঠিক করলে ওকে যেতে দিয়ে? আমার মনে হয় ওকে যেতে দিয়ে তুমি একদম ঠিক করনি। আমরা ওকে বুঝিয়ে রাখতাম। ওকে যেতে দিন আঙ্কেল, ও আবার ফিরে আসবে, কারণ আমার ভালোবাসার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। তখন আরাফের বাবা বলল, কিন্তু বাবা, তুই যে কষ্ট পাচ্ছিস এটা আমি সহ্য করব কি করে বলতো? আমি বললাম, চিরস্থায়ী সুখের জন্য ক্ষণস্থায়ী দুঃখ বরণ করে নিতে হয় বাবা। চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আরাফ বাবা এবং আঙ্কেলকে সান্ত্বনা দিলেও নিজের মনকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারছিলাম না যে ফিহা আমাকে ফেলে চলে গিয়েছে। সে কিভাবে পারলো আমাকে একা রেখে এভাবে চলে যেতে? সে কি ভুলে গিয়েছে আমাদের 3 কালেমা পড়া বিয়েটাকে? সে কি ভুলে গিয়েছে আমাদের এই পবিত্র সম্পর্কটাকে? কিভাবে পারলো ফিহা? আমার ভিতরে ভীষণ কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন কেউ আমার গলাটা চেপে ধরে রেখেছে। রাতে ছাদের ওপরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে গভীর মনোযোগ সহকারে হয়তো কিছু একটা ভাবছিলাম, নয়তো নিজের মনের দুঃখগুলোকে উড়িয়ে দিচ্ছিলাম এই নিস্তব্ধ প্রকৃতিতে। এমন সময় হুট করে আমার ফোনে একটা নোটিফিকেশান আসে। ফোনটা হাতে নিয়ে নাম্বারটা দেখে তাচ্ছিল্য ভরা একটা হাসি দিলাম। এরপর ফোনটি পকেটে নিয়ে চুপচাপ নিচে চলে এলাম। এসে ঘর থেকে গাড়ি চাবিটা নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়িটা নিয়ে সোজা এয়ারপোর্টে চলে আসলাম এবং ইমার্জেন্সি একটা টিকিট নিয়ে বিমানে উঠে পড়লাম। বিমান উড়ে চলেছে নিজের আপন গতিতে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি সাদা মেঘগুলো আমার মতো একা ভেসে বেড়াচ্ছে। মিনিট কয়েকের মধ্যে প্লেন এসে ল্যান্ড করলো ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্লেন থেকে নেমে সোজা এয়ারপোর্টের এক সাইডে দাঁড়িয়ে চলে গেলাম। সেখানে কয়েকজন লোক দাঁড়িয়ে ছিল। তাদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে একটা চাবি আমার হাতে ধরিয়ে দিল। আমি চাবিটা নিয়ে একটা বাইক বের করে সোজা টান দিয়ে চলে গেলাম ঢাকা আগারগাঁও মেট্রো রেলওয়ে স্টেশনে। এরপর স্টেশনে গিয়ে দেখি চেয়ারের একটা বেঞ্চের ওপর মাথা নিচু করে একজন বসে আছে। আমি কোনো দিকে না তাকিয়ে সোজা সেখানে চলে গেলাম এবং গিয়ে বেঞ্চে মেয়েটির পাশে বসলাম। সে এখনও লক্ষ্য করেনি তার পাশে কেউ একজন গিয়ে বসেছে। এমন সময় আমি বলে উঠলাম, সারা রাত এখানে বসে থাকার প্ল্যান আছে নাকি বাড়িতে যাওয়ার কোনো প্ল্যান আছে? আমার কথাটি শুনে ফিহা আপু তড়িৎ গতিতে আমার দিকে তাকালো এবং বেশ অবাক হলো। তার চোখ দেখে বুঝতে পারলাম সে আমাকে এখন এই সময়েই এখানে এক্সপেক্ট করেনি। তখন ফিহা আপুকে বললাম, অবাক হওয়ার কিছু নেই। জীবনে কখনো আমার কোনো খোঁজ না নিলেও
আমি সবসময় আপনার খোঁজ নিয়েছি। আপনি কখন কোথায় যাচ্ছেন, কি করছেন, কার সাথে মিশছেন, সবটাই আমার জানা। আপনি নিজেকে অতটা জানেন না যতটা আমি আপনাকে জানি। আমার কথা শুনে ফিহা আপু আরও অবাক হলো এবং অবাক হয়ে আমাকে বলল, তুই এখানে? তুই কিভাবে জানলি আমি এখানে? মজা নিতে এসেছিস? যে নিজেই কাঙ্গাল তার কাছ থেকে আর কি মজা নেব? আর যদি মজা নেওয়ারই হতো তাহলে অনেক আগেই নিতে পারতাম, এতদিন অপেক্ষা করতাম না। কেন খোঁজ নিয়েছিস? কিসের জন্য এত আগ্রহ তোর আমার প্রতি? এটা যদি আমি জানতাম তাহলে হয়তো অনেক আগেই আপনার পিছু ছেড়ে দিতাম। বিশ্বাস করেন, অনেকবার নিজেকে প্রশ্নটা করেছি, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়েছে। কখনোই কোনো উত্তর মেলেনি আমার। কিচ্ছু মিলবে না তোর আমার কাছে। বিশ্বাস কর, আমার মধ্যে তোকে দেওয়ার মতো আর কিছুই বাকি নেই। কি দেব তোকে আমি? আমি তো পুরো ঠকে গেছি রে। তুই যে আশা করছিস সে আশা কখনোই পূরণ হবে না। মরা মানুষকে কি কখনো বলতে শুনেছেন যে আমি মরতে ভালোবাসি, এজন্য মারা গিয়েছি? তাহলে আপনি আমাকে কিভাবে বলতে বলছেন কেন আমি আপনাকে ভালোবেসেছি? শুনুন, ভালোবাসা কোনো আশা দিয়ে হয় না। আর যদি সেখানে কোনো আশা থাকে তাহলে সেটা কখনো ভালোবাসা হয় না। আমি আপনাকে ভালোবাসি, এর পরিবর্তে আপনার কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখি না যে আপনাকেও আমাকে ভালোবাসতে হবে। আমি তো আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালো নাই বাসতে পারেন, তাই বলে তো আমি আপনাকে ভালোবাসা বন্ধ করতে পারবো না, তাই না? এত গভীর ভালোবাসা? কি দাম মিলবে তোর? আমি যে তোর ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমি তোকে ভালোবাসার দুঃসাহস আমি দেখাতে পারি না। যোগ্য তো আমিও নই আপনার পাশে বসে থাকার, কিন্তু তারপরও দেখুন বসে আছি। সৃষ্টিকর্তা শুধু আপনাকে আমার পাশে বসিয়ে রাখেননি, আমার নামের সাথে জুড়েও দিয়েছে। আমি কি কখনো ভেবেছিলাম এমনটা হবে? এমনটা ভেবে তো আমি আপনাকে কখনো ভালোবাসিনি। আমি তো শুধু ভালোবেসেছি, ভালোবাসতে মন চেয়েছে তাই বেসেছি। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের এই ভালোবাসাটাকে পূর্ণতা দিয়েছে। হাসালি রে। পূর্ণতার কথা বলে তোর ভালোবাসাটাকে তুই গালি দিস না প্লিজ। নিজে ব্যর্থ হয়েছি, কিন্তু তারপরও ভালোবাসার প্রতি সম্মান কমেনি, বিশ্বাস কর। চলুন, আমাদের বাড়ি ফিরতে হবে। সকলে আমাদের জন্য অপেক্ষা করছে। পারবো না যেতে। এই মুখ আমি কিভাবে দেখাবো সবার সামনে? সম্ভব না আমার আর ফিরে যাওয়া। পারলে আমাকে ক্ষমা করে দিস। ক্ষমা তো কখনোই আপনার মিলবে না। যতদিন না আমি আপনাকে ক্ষমা করছি ততদিন আপনার আমার থেকে মুক্তিও মিলবে না। তোমার এত বড় দুঃসাহস কোথা থেকে হলো আমার থেকে আমার কলিজাটা ছিনিয়ে নেওয়ার? কথাটি বলে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালাম না। উঠে দাঁড়িয়ে ফিহা আপুর হাত খুব শক্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে চলে এলাম। ফিহা আপু আসতে চাইছিল না, বারবার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বারবার সে ব্যর্থ হয়ে গেল। ফিহা আপুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা এয়ারপোর্টে চলে আসলাম এবং সেখান থেকে সোজা রাজশাহীতে। প্লেন রাজশাহীতে ল্যান্ড করার পরে ফিহা আপুকে জোর করে গাড়িতে নিয়ে এলাম। যদিও ফিহা আপু আসতে চাইছিল না, বাড়িতে আসার পর থেকে ফিহা আপু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সকলের সামনে, যেন চুরি করে ধরা পড়ে এখন সাজার জন্য অপেক্ষা করছে। কিন্তু ফিহা আপুকে অবাক করে দিয়ে সকলে ফিহা আপুর সাথে একদম স্বাভাবিক ব্যবহার করছিল, যেন কিছুই হয়নি। কি হলো মামুনি, কোথায় গিয়েছিলে এভাবে? কেউ না বলে কোথাও যাই আমরা? কতটা চিন্তিত হয়েছিলাম তুমি জানো। আর কখনো এরকম করবা না, ঠিক আছে? ফিহা আপু আম্মুর কথা শুনে পুরো অবাক হয়ে গেল, যেন তাকে কেউ কারেন্ট মরিচ খাইয়ে দিয়েছে। সে শুধু মাথা নেড়ে ইশারা করল সে এখন থেকে না বলে কোথাও যাবে না। এমন সময় আমার ছোট বোন জুই দৌড়ে এলো ঘর থেকে এবং এসে ফিহাকে জড়িয়ে ধরে বলল, তুমি জানো ভাবি, ভাইয়া শুধু আমার সাথে ঝগড়া করে, আমার চুল ধরে মারে আমাকে। তুমি কোথাও যেও না প্লিজ। তুমি গেলে বজ্জাতটা আমাকে একা পেয়ে আবার মারবে। এখন থেকে আমি আর তুমি মিলে ওকে শায়েস্তা করব। ও যখন আমাকে মারতে আসবে তখন আমরা ওকে ধরে খুব মারবো।
তুমি আমাকে একা করে যেও না প্লিজ ভাবি। এখন থেকে তুমি আমার দলে, কেমন? ঠিক আছে সোনা, আমি আর কোথাও যাব না। এখন আমি তোমার সাথেই থাকবো এবং তোমাকে কেউ কিছু বললে তাকে একদম বকে দেব, ঠিক আছে? ফিহার কথা শুনে আমার ছোট বোন খুশি হয়ে তাকে জড়িয়ে ধরল এবং হেসে দিল। তাদের দুজনের খুনসুটি দেখে মা দূরে দাঁড়িয়ে হাসছে এবং বাবাও মিটিমিটি হাসছে। এখন যেন আমার পুরো পরিবার সম্পূর্ণ লাগছে, ভেতর থেকে তৃপ্তি পাচ্ছি। সকালে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে ঘুমানোর জন্য গেলাম। ঘরে গিয়ে দেখি ফিহা আমার ঘরে ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ করে আমার দরজা লাগানোর শব্দে ফিহা পেছনে তাকিয়ে আমাকে দেখে বলে, আমাকে ক্ষমা করে দিও আরাফ। তুমি সেদিন যা বলেছিলে সত্যি বলেছিলে, যে স্মার্টনেস, গুড লুকিং আর রিচ দেখে কখনো ভালোবাসা হয় না। আমি পাগল ছিলাম, তাই পাগলামো করেছিলাম। আমি আম্মু আর আমার সকল গহনা নিয়ে যাকে ভরসা করে বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম, সে আমাকে ঠকিয়ে সেই ব্যাগটি নিয়ে পালিয়ে গেল। একটা বার যাওয়ার আগে আমার খোঁজও নিয়ে গেল না। সত্যি তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। আমিও জিতে যাওয়ার জন্য তোমাকে কিছুই বলিনি, যেটা সত্য সেটাই বলেছি। আচ্ছা, বাড়ির সবাই এত স্বাভাবিক ব্যবহার করছে কেন আমার সঙ্গে? তারা কি জানে না আমি কোথায় গিয়েছিলাম? তারা সবাই সবটা জানে। আমার কথা শুনে ফিহা অঝরে কেঁদে দিল। আমি ফিহার কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখতে ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে আমি বেশ অবাকই হই, কিন্তু তারপরে ফিহার অবস্থাটা বুঝতে পেরে ওর মাথায় হালকা করে হাত বুলিয়ে দিই এবং বলি, দেখো, পরিবার কখনোই আমাদের খারাপ চায় না। একমাত্র পরিবারই আছে যারা আমাদেরকে সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসে। আমাদের পরিবার আমাদেরকে ভালোবাসে, তাই জন্য আমাদের হাজারটা ভুল, হাজারটা অন্যায়ও তারা ক্ষমা করে দিতে পারে। আমার কথাগুলো শুনে ফিহা আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরে। এরপর আমি ফিহাকে নিজের দিকে সরিয়ে ওর চোখ মুছে দিতেই ফিহা একটি ডায়েরি আমার হাতে তুলে দিল। হঠাৎ আমার হাতে ডায়েরি তুলে দেওয়ায় আমি আশ্চর্য হলাম, কিন্তু তারপরেই যখন ডায়েরিটা দেখি এটা আর কারো না, আমার ডায়েরি। তখন আমি ফিহাকে বললাম, এত বছরের লুকিয়ে রাখা সিক্রেট দেখে নিয়েছ? আমার কথা শুনে ফিহা মুচকি একটা হাসলো এবং বলল, ভাগ্যিস দেখেছিলাম, তা না হলে তো জানতেই পারতাম না কেউ যে কাউকে এত যত্ন করে এতটা ভালোবাসতে পারে। সত্যি কথা বলছি আরাফ, তোমার ভালোবাসার কাছে আমি ব্যর্থ, আমি হেরে গেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ফিহা কান্না করতে করতে মাটিতে বসে পড়ে এবং বলে, বিশ্বাস করো, আমি হেরে গেছি তোমার ভালোবাসার কাছে। তোমার ভালোবাসা সত্যি ফুলের মতো পবিত্র। প্লিজ তোমার এই ভালোবাসায় আমাকে একটু জায়গা দাও, আমাকেও একটু ভালোবাসতে দাও। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এত যত্ন করে আমাকে ভালোবেসেছো। এই পাগলি, কান্না করছো কেন? আমি তো তোমারই। দেখো, আমি তোমার কাছেই আছি, কোথাও যাচ্ছি না। আর আমার সমস্ত ভালোবাসা তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। কথাটি বলে ফিহার পাশে বসে পড়লাম। হুট করে আমাকে জড়িয়ে ধরল, খুব শক্ত করে জড়িয়ে ধরল, যেন আমাকে ছেড়ে দিলে আমি পালিয়ে যাব। আমি ফিহার অবস্থা দেখে অবাক হয়ে গেলাম। আমি কখনো ফিহাকে এতটা কান্না করতে দেখিনি যতটা কান্না সে আজকে করছে। আমি ফিহার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম। এমন সময় ফিহা মাথাটি তুলে আমার দিকে গভীরভাবে তাকালো। আমি কিছু বুঝে ওঠার আগে হুট করে ফিহা আমার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। প্রথমবার ফিহা এমন কিছু করবে আমি বুঝে উঠতে পারিনি। দ্বিতীয়বার আবার ফিহা খুব গভীরভাবে আমাকে আঁকড়ে ধরল। এরপর করুণার স্বরে বলল, আমাকে আজকে আর একবার ভালোবাসবে আরাপ, খুব করে ভালোবাসবে, আমাকে নিজের করে নিবে প্লিজ। এতটাও নিজের করে নিবে যতটা নেবে কেউ আর তোমার মধ্যে আমাকে আলাদা করতে পারবে না। আমাকে নিজের অস্তিত্বে মিশে যেতে দিবে। আরেকটিবার আমার আবদার রাখবে প্লিজ, প্লিজ আরাপ, প্লিজ।
আমার তোমাকে চাই, খুব করে চাই। আজকে তোমাকে আমার অস্তিত্ব নিয়ে নিতে চাই। এতটা গভীর করে তোমাকে চাই, যতটা গভীরে হারালে কেউ আর কখনো তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। ফিহা আপুর কথা শুনে কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ করে ফিহা আপু আমার চোখের দিকে গভীরভাবে তাকালো, যেন সে তার উত্তর চাইতে ব্যস্ত। হঠাৎ করে আমি ফিহা আপুকে নিজের একদম কাছে নিয়ে আসলাম, এতটা কাছে যে এখন আমার শ্বাস প্রশ্বাস ফিহা আপুর মুখে এসে পড়ছিল। ফিহা আপু বারবার কেঁপে উঠছিল। ফিহা আপুর অবস্থা দেখে আমি হালকা করে ওর ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিলাম এবং আস্তে আস্তে ফিহা আপুর গলা বেয়ে তার ঘাড়ের চুলগুলো একপাশে সরিয়ে তার ঘাড়ে মুখ ডুবিয়ে দিলাম। ফিহা হুট করে শক্ত করে খামচি দিয়ে ধরল আমার পিঠে। হঠাৎ এত শক্ত করে ধরাতে আঘাত পেলাম, কিন্তু তারপরও কিছু বললাম না। দুজনের অনুভূতিগুলো যেন আজকে সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। কেউ যেন আর নিজেদের দুনিয়াতে নেই, অন্য দুনিয়াতে হারাতে ব্যস্ত। হয়তো এভাবে আরাফ হারিয়ে যাচ্ছে ফিহার অস্তিত্বে এবং ফিহা আঁকড়ে ধরছে আরাফকে নিজের ভেতরে। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি। তো আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে। তো দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।